আওয়ামী লীগের আমলে আমরা তাকে কাউকে কাদের বলতাম, দেখেন এটি তাদের চরিত্রের কারণে বলতেন। কাদের সাহেব যখন একটা ঘটনা আসতো সেটাকে অন্য একটা ঘটনা বলে হাসির মাধ্যমে উড়াই দিতেন এবং বিএনপি নেতাদেরকে তাচ্ছিল্য করতেন। শেখ হাসিনা আপনারা দেখছেন একজন আওয়ামী লীগের নেত্রী হয়ে সে কতটা রুড কথা বলতো, একেবারে যেগুলো মানে নিম্ন শ্রেণীর অশিক্ষিত বর্বর মানুষের বাসনে সেগুলো কিন্তু বলতেন। এই অসভ্যতা বর্বরতা তো আওয়ামী লীগের সংস্কৃতি ছিল, এটা তো আমাদের হওয়ার কথা ছিল না। তাহলে আমাদের যে সংস্কারের কথা বলি, যে পরিবর্তনের কথা বলি, আমাদের ভিতরে তো পরিবর্তন আসে নাই। আমরা যদি পরিবর্তিত না হতে পারি তাহলে পরিবর্তনটা করবে কীভাবে আপনি আমাকে বলেন? মানুষ আমাদের কাছে কী চায়? মানুষ কি আবার আওয়ামী লীগের চরিত্র দেখতে চায়? এটা তো রিপিট হচ্ছে। আপনি সংসদ নির্বাচন করতে যাচ্ছেন, আপনার সম্ভাবনা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, আমি আমার সম্ভাবনা অনেক ভালো দেখছি। এটি আমার সম্ভাবনা বলতে এটি লক্ষ্মীপুরবাসীর, লক্ষ্মীপুর ৪ রামগতি কমলনগর বাসীর সম্ভাবনা। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ তো জন্মগতভাবে আমরা যারা ধর্ম বিশ্বাস করি, যে আল্লাহর পক্ষ থেকে একজন প্রতিনিধি, তো প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে। আমি মনে করি যে আমাদের, বিশেষ করে আমার রামগতি কমলনগর মানুষের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা, এটি তাদের কখনো প্রতিপালন হয়নি। আমি মনে করছি যে এই তাদের যে সমস্যাগুলো, বিশেষ করে আমাদের রামগতি কমলনগর লক্ষ্মীপুর ৪ এটি একটি নদী মাতৃক এলাকা, নদী প্রবণ এলাকা, একেবারে মেঘনা নদীর তীর ঘেঁষে আমার এলাকাটি। এখানে অনেকগুলো আপনার হলো খাল আছে, যেগুলো হচ্ছে সংস্কারের দরকার, সংস্কার হয় না, বা নদীর পাশে নদীর বাঁধ হয় না। দীর্ঘদিন ধরে আমার মেঘনা নদী সেই 2001 সাল থেকে ভেঙে হাজার হাজার মানুষের এখানে বাড়িঘর ভেঙে গিয়েছে। তো এখানে ইতিপূর্বে যারা সংসদ সদস্য ছিলেন এরা কেউ আসলে কাজ করেননি। সেই সময়ের সংসদ সদস্যগণ তারা যদি কাজ করতেন তাহলে এই যে হাজার হাজার মানুষের বসত বাড়ি, তার স্কুল প্রতিষ্ঠান, এগুলো আর ভাঙতো না। তো আমি মনে করছি যে আমাকে যদি আমার রামগতি কমলনগরের মানুষ সুযোগ করে দেন তাহলে এই সমস্যাগুলোর আমি ইনশাল্লাহ লাঘব করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ যেহেতু আসলে নিম্ন মধ্যবর্তী বলা যায়, একেবারে কম আয়ের মানুষ, স্বল্প আয়ের, সেই জায়গা থেকে আমাদের এলাকার বিশেষ করে দক্ষিণবঙ্গের একটা শ্রেণী আছে, এরা একেবারে স্বল্প আয়ের মানুষ, এরা দিনমজুর, নদীর সাথে এদের একটা সম্পর্ক। বিশেষ করে আমার রামগতি কমলনগর মানুষ, এরা যারা জেলে আছেন, এরা যখন হচ্ছে অক্টোবরের দিকে আপনারা জানেন যে একটা অবরোধ দেয় ইলিশ না ধরার জন্য, মা ইলিশ যেটি, এই সময় কিন্তু 3 থেকে 4 মাস বা 6 মাস যে অবরোধটা দেয়, এই সময় বেশিরভাগ জেলেরা কিন্তু একেবারে বেকার থাকেন। তখন তাদের অনেকের ঘরে আসলে একটু ভাত রান্না করবে, চালটাও কিন্তু তারা আসলে জোগাড় করতে পারে না, খুবই কষ্ট হয়ে যায়। তারপর আপনি দেখেন এই যে কৃষক যারা আমাদের, এই মেঘনা নদীর কারণে জোয়ার আসার পরে কিছুদিন পর পর জোয়ার আসে, ওই যে কৃষক যখন ধান করে, বিভিন্ন ফসল করে, এই জোয়ারের কারণে কিন্তু ফসলগুলো থাকে না, চলে যায়। এবং আমাদের আপনারা জানেন যে বৃহৎ একটা জনগোষ্ঠী আছে যারা হচ্ছে প্রবাসী। আপনারা দেখেন আমাদের এই প্রবাসী ভাইয়েরা নানাভাবে একটু জীবন জীবিকা নির্বাহের জন্য তারা বিদেশে ছুটে চলে, একটু ভালোভাবে থাকবে, ভালোভাবে চলবে, পরিবারকে ভালো সারভাইভ করবে, কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তারা প্রতারকের কাছে গিয়ে প্রতারণার শিকার হয়। কিন্তু কোনো প্রতিনিধি তাদেরকে আদৌ পর্যন্ত হেল্প করেছে আমার আসলে চোখে আসে না। তাহলে এই জনপ্রতিনিধি কিসের জন্য, এমপি কিসের জন্য? তাদের অধিকারের জন্যই তো, কিন্তু এটা তো তারা পাচ্ছে না। তো আমি মনে করছি আমার যারা প্রবাসী আছেন তাদের জন্য যদি একটু কাজ করা যায়, এবং হচ্ছে আমার যারা জেলে ভাই আছেন, বিশেষ করে জেলে অনেক সময় হচ্ছে ডাকাতি হয়, এই ডাকাতি হয় যে বারবার, এগুলা অনলাইনে বিভিন্ন ম্যাস মিডিয়া আসার পরে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় না, তাহলে তাদের এই জীবন সুরক্ষা দিবে কে? আমি মনে করি যদি আমাকে সুযোগ করে দেওয়া হয় তাহলে বিশেষ করে জেলেদের জন্য একটা কর্জা হাসানা, যেটা আর কি ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেওয়া, যেটার ইন্টারেস্ট আসবে না এবং সুদ ছাড়া, এবং হচ্ছে প্রবাসীদের জন্য সহজ লোনের ব্যবস্থা করে দেওয়া, এবং তারা যাতে বিদেশ যেতে পারে, বিশেষ করে প্রবাসী কল্যাণ ওএমএস যারা আছে তাদের সাথে একটা ভালো কানেক্টিভিটি করে তাদেরকে সচেতনমূলক কিছু প্রশিক্ষণ দেওয়া এবং সেখানে পাঠানো। তারপরে হচ্ছে আমাদের এই কৃষক ভাই যারা আছেন, কৃষক যদি আপনার হলো চাষাবাদ না করে আমি তো আমরা খেতে পারবো না। আমি মনে করছি কৃষকদের আমাদের সবচেয়ে বেশি সাপোর্ট করা উচিত। বিশেষ করে কৃষি লোন যেগুলো আপনি দেখেন, বেশিরভাগ কৃষি লোনগুলো কিন্তু রাজনীতিবিদদের হাতে চলে যাচ্ছে। নানাভাবে তারা হচ্ছে ওই টাকা পয়সা দিয়ে উপজেলা থেকে ঋণগুলো তারা নিয়ে নিচ্ছে, কৃষকরা আসলে ঋণ পাচ্ছে না, প্রকৃত যারা পাওয়ার উচিত তারা পাচ্ছে না, এটা বাস্তব। তো তাহলে এই যে একজন প্রতিনিধি হয়ে আমার কাজ কি? আমার কৃষক যদি আপনার চাষাবাদ না করতে পারে তো তার জীবিকা চলবে না, এবং এখানে হচ্ছে বেকারত্ব বাড়বে।
এবং হচ্ছে এখানে অপরাধ বাড়বে। মানুষ যখন তার জীবিকা অর্জন করতে পারবে না, তার আয় থাকবে না, তখন সে কী করবে? খারাপ কাজ বেছে নেবে, ডাকাতি করবে, চুরি করবে। তো আমি চাই যে বিশেষ করে আমার প্রবাসী কৃষক এবং হচ্ছে জেলে এই ভাইদের জন্য যদি সুন্দর করে পরিকল্পিতভাবে কিছু কাজ করা যায়, এটা সহজ করা যাবে। কারণ সরকারও তো বরাদ্দ আছে, নানা বরাদ্দ আছে, বরাদ্দগুলো পাচ্ছে না মানুষ সঠিকভাবে। এই বরাদ্দগুলো যদি সঠিকভাবে পায় তাহলে অভাব হওয়ার কথা না। তারপরে দেখেন এই যে শিক্ষিত বেকার, অর্থাৎ দেখেন আজকে আমাদের এই এখন কিন্তু শিক্ষার হার দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু বেকারত্বের হার আরও বেশি বাড়ছে। আপনি দেখেন আমাদের একেবারে প্রত্যন্ত অঞ্চলে যে কৃষক বা হচ্ছে একেবারে মানে নিম্ন শ্রেণী আছে, এই জায়গাগুলোতে কিন্তু একসময় শিক্ষার জন্য খুব কম মানুষ আসতেন, এখন কিন্তু অ্যাভেলেবেল আসতেছে। তো আসার পরে দেখেন একজন কৃষক বাবা, একজন জেলে বাবা বা হচ্ছে একজন প্রবাসী বাবা, তার জীবনের সকল শ্রম, সকল আয়, কষ্টের আয়টা তার ছেলের পিছনে, মেয়ের পিছনে খরচ করে, যে একসময় তার ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে তাকে আবার শেষ বয়সে সে সারভাইভ করবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো পড়াশোনা করতে করতে একসময় দেখা গেছে তার ছেলেটি বেকার হয়ে গেছে, চাকরি পাচ্ছে না, তাহলে বয়স চলে গেছে। তাহলে তখন হচ্ছে কি যে তার ফ্যামিলিতে আসলে সারভাইভ করার মতো কেউ থাকে না, তার বাবাও থাকে বেকার, সেও বেকার। এমন অবস্থায় ফ্যামিলি কী করে? হয়তো খারাপ কাজের দিকে সেই ধাবিত হয়, নতুবা সুইসাইড করে। তো আমি মনে করি যে একজন দায়িত্বশীলের জায়গা থেকে, একজন জনপ্রতিনিধির জায়গা থেকে যদি আমাকে সুযোগ করে দেওয়া হয়, আমার মনে হয় যে সুন্দরভাবে কাজগুলো আমি করতে পারবো। তো ইতিমধ্যেই আমি বিশেষ করে আমার রামগতি কমলনগর, আমি যখনই পড়াশোনা করতাম তার ফাঁকে ফাঁকে আমি কিছু সামাজিক সংগঠন করতাম। বিশেষ করে আমার আজকে রামগতি কমলনগর যারা দেখছেন তারা বলবেন, আমি একটি সংগঠন করেছিলাম আলোর পথ ফাউন্ডেশন। তো সেটি দিয়ে কিন্তু আমাদের এলাকা বিভিন্ন জায়গায় যারা একেবারে গরিব দুস্থ এরকম মানুষকে আমরা সহায়তা করতাম। একবার একটা কথা শেয়ার করি, ঈদের দিনে আমার আম্মা বললো, অনেকে আমাদের বাড়ির আশেপাশে আমার কাছে আসলে আম্মা একটু হেল্প করার চেষ্টা করেন। আমরাও তো ধনী না, আমারও একজন টিচার। তো আম্মা আমাকে বললো যে একটু আমাদের বাড়ির পিছনে একটু গিয়ে দেখে আসো। আমি গিয়ে দেখি যে ঈদ, অথচ তাদের ঘরে একটু সেমেও রান্না করতে পারে না, এরা শুয়ে আছে। এটা দেখার পর থেকে আমার ভিতরে একটা টেন্ডেন্সি কাজ করে যে কিছু করা উচিত। তো সেই জায়গা থেকে আমাদের সামাজিক সংগঠন করে আমরা কয়েকদিন পরে পরে বিভিন্ন সংকটে আমরা তাদের পাশে দাঁড়াতাম। কারো বিয়ে না হলে বা বিয়ে হয়েছে মেয়ের বাড়িতে কিছু দিতে পারে না, একটা চাপ পাচ্ছে, বা হচ্ছে এরকম খুব অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে পারছে না, এরকম আমরা অনেক কাজ করেছি। বিশেষ করে করোনাকালীন সময়ে যখন খুব সংকট একেবারে, সে সময় আমি আরেকটি সংগঠন করেছিলাম যে সময়ের বাতিঘর। আমি চেয়েছিলাম যে আমাদের রামগতি কমলনগরে যারা শিক্ষিত একটা শ্রেণী আছে, তরুণদেরকে যদি একটু কানেক্ট করা যায়, অর্থাৎ এখনকার তরুণরা কিন্তু আগের চেয়ে অনেক সচেতন, এরা কিন্তু অনেক বেশি দায়িত্বশীল। আমি এটা দেখেছি যে আগের মানুষের ভিতরে যতটা দায়িত্বশীলতা ছিল, এখন অনেক বেশি তরুণরা দায়িত্বশীল এবং সচেতন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে যদি আমার রামগতি কমলনগরে যারা তরুণ আছে এদেরকে যদি একটু কানেক্ট করা যায় এবং এই যে সামাজিক কাজগুলো করানো যায়, তাহলে কিন্তু সমাজে অনেক দূরে এগিয়ে যাবে এবং এরাও কিন্তু দায়িত্বশীল হবে। তো আমরা এই আলোর পথ ফাউন্ডেশন এবং সময়ের বাতিঘর দিয়ে আমি রামগতি কমলনগর ছোটোখাটো কাজ করেছি। তারপরে যখন গণ অধিকার পরিষদে আসলাম, অর্থাৎ ছাত্র নেতা ছিলাম, সেই সময় থেকে আমি বিশেষ করে আমার এলাকায় যারা একেবারে দুস্থ, খুব খারাপ অবস্থা আছে, আমি তাদের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করেছি এবং এটা আমার এলাকার মানুষও জানে। এবং হচ্ছে আপনি জানেন যে বন্যা হয়েছিল গত বছর এবং এর আগেও, বন্যাতে আমি আমার নিজের যে যতটুকু সামান্য আয় আছে এটা দিয়েও আমি মানুষের পাশে দাঁড়িয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছি, চেষ্টা করছি। এবং বিশেষ করে আমি যে প্রতিশ্রুতি দিতে চাই আমার রামগতি কমলনগরকে, এত বেশি প্রতিশ্রুতি দিয়ে লাভ নেই। যে আমি যদি সুযোগ পাই, আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেন এবং আমার রামগতি কমলনগরবাসী চান, তাহলে আমি প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমার বুলুয়া নদীর সমস্যা। এই বুলুয়া নদীতে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের ক্ষমতা খাটিয়ে এটিকে হচ্ছে তারা বিভিন্ন অবৈধ আপনার হলো বিশেষ করে প্রজেক্ট, তারপরে জাল, এগুলো দিয়ে তারা কিন্তু যে স্রোতটা সেটি বন্ধ করে দিয়েছেন। তো এটিকে হচ্ছে আমি পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ এবং এই বুলুয়া নদীর খনন কাজ আমি করেই ছাড়বো ইনশাআল্লাহ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। 2 নম্বর হচ্ছে যে রামগতি কমলনগর, এই যে এখন ইদানিংকালে আমাদের চোর ডাকাতিটা বেড়ে গেছে।
আমি যদি সুযোগ পাই আমি চোর ডাকাতে এটা শূন্য নিয়ে আসবো এবং এদের সবাইকে আমি কবরে পাঠাবো চোর ডাকাত। অর্থাৎ রামগতি কমলনগর বাংলাদেশের জন্য আইকন হবে যে কোনো চোর ডাকাত থাকবে না, সেই চোর ডাকাতদেরকেও আমরা ভালো পথে নিয়ে আসবো। আপনি তো একটু আগে বলছিলেন যে চোর ডাকাত তো তৈরি হয় বেকারত্ব বা দারিদ্রতার কারণেই, সেগুলো যদি দূর করতে পারেন তাহলে তো আর এগুলো অনেকটা কমে যায়, অপরাধ প্রবণতা কমে যায়। জি জি জি, এই জন্য বলেছিলাম যে তাদের যে চুরি ডাকাত এগুলোকে আমরা কবরস্থ করব। আমরা হচ্ছে প্রত্যেকটা জায়গা যদি পরিকল্পিতভাবে সুন্দরভাবে কাজ করি, যে আমরা সবাইকে যদি কর্মসংস্থান করে দিতে পারি, তাহলে তো চোর ডাকাত এখানে জন্ম নিবে না। চোর ডাকাত জন্ম না নিলে তো আমার এই যে এই বুলা নদী, আমার খাল, আমার নদী, এগুলো সব সুন্দরভাবে চলবে। 3 নম্বর বিষয় হলো যে আমাদের রামগতি কমলনগর, আপনারা জানেন যে এরা আমাদের আসামুদ্দিন সাহেব আমাদের আসনের এবং এর আগেও অনেক নেতৃবৃন্দ ছিলেন, কিন্তু কমলনগর রামগতির মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটি আসলে কখনোই বাস্তবায়ন হয় না, প্রতিফলিত হয় না। তারা আশাহত হয়েছেন। নদী, বিশেষ করে মেঘ নদীর ভাঙ্গন, বুলা নদীর খনন, চোর ডাকাতি এবং আমাদের হাতিয়া নদীর একটা অংশ, বিশেষ করে আমাদের রামগতির কিছু চর আছে, এগুলো আমাদের রামগতির চর, কিন্তু দেখা গেছে ইদানিংকালে এসে চরগুলো হচ্ছে হানান মাসুদ, আমি তার কথা বলবো এনসিপির। এই যে দেখেন একটু আগে আপনি একটা কথা বলেছেন, হানান মাসুদ কি ওই এলাকার? ওই যে উনি হচ্ছেন হাতিয়ার। আচ্ছা আচ্ছা। দেখেন আপনি যে বলেন যে এনসিপির সাথে আমাদের সম্পর্ক ভালো, কিন্তু প্রত্যেকটা দলও তো কিছু এজেন্ট থাকে। এই এজেন্টদের কারণে কিন্তু আপনার হলো একটা রাজনৈতিক দলের সাথে আর একটা রাজনৈতিক দলের সম্পর্ক অনেক ক্ষেত্রে গড়ে ওঠে না। এর ভিতরে একটা হচ্ছে হানান মাসুদ। দেখেন হানান মাসুদ শুরু থেকে গণ অধিকার পরিষদের সাথে যে একটা বৈরিতা সৃষ্টি করা সম্পর্কের, সেটা কিন্তু সে শুরু করেছিল। এবং সে আমার রামগতি একটা বয়স চর আছে, সেই চরটি আমার রামগতির, দীর্ঘদিন ধরে সেখানে আমার রামগতির মানুষ সেখানে ভোটার। এখন জুলাই পরবর্তীতে সে দাবি করছে এটা তার এলাকা, হাতিয়ার এলাকা, অথচ এটা আমার এলাকা। তো আমি বলেছিলাম যে আমি বেঁচে থাকতে আমার এই এলাকাটা আমি কখনোই অবৈধভাবে, যেমন বাংলাদেশের কোনো ভূখণ্ড আমরা ভারতকে দিব না, রামগতি কমলনগর কোনো ভূখণ্ড হাতিয়া না আমি কাউকে দিব না। এবং বলার সাথে আমার কিছু চর নিয়ে ঝামেলা আছে, অর্থাৎ আমরা তাদের চর নিব না, আমাদের যে চর সেটা তো আমরা তাদেরকে দিতে পারি দিব না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যেহেতু আমার বয়স কম এবং আমি মানুষকে নিয়ে চিন্তা করি, দেশকে নিয়ে চিন্তা করি, এবং মানুষ আমার ইমেজ জানে, বিশেষ করে আমার চারিত্রিক সম্পর্কে জানে, তো সেই জায়গা থেকে মানুষ বিবেচনা করবে যে তারা আসলে কাকে চায়। যদি তারা আমাকে চায়, ইনশাল্লাহ আমি সুন্দর একটা রামগতি কমলনগর আগামীতে উপহার দেবে ইনশাল্লাহ। জনপ্রতিনিধি না হয়েও তো জনগণের পাশে অনেক কিছু করা যায়, তাই নয় কি? দেখেন এই ক্ষেত্রে একটা বিষয় আছে, আপনি শুধু যদি সামাজিক কাজ করেন, অর্থাৎ একজন সমাজ সংগঠক হন বা সমাজসেবী হন, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা গেছে কি তখন বাংলাদেশটা তো আসলে চলে হলো রাজনীতিবিদদের ক্ষমতার দ্বারা, তারাই পরিচালনা করেন। তো যেহেতু এখানে রাজনীতিবিদদের একটা পাওয়ার সবসময় অ্যাক্সেস করে এবং থাকে, সেই জায়গায় আপনি রাজনীতিক অর্থাৎ পলিটিক্যাল পাওয়ার ছাড়া আপনি আসলে শুধু সামাজিক একজন সংগঠক অর্থাৎ সমাজ সংগঠক হয়ে আপনি আসলে সমাজের জন্য বেশ কিছু করতে পারবেন না, এটা সম্ভাবনা একেবারেই কম। সেটা শুধু রামগতি কমলনগর না, প্রত্যেকটি জায়গায় আপনি যখন কাজ করতে যাবেন তখন সেই এলাকার স্থানীয় রাজনীতিবিদদের যখন স্বার্থের বাইরে যাবে, সে আপনাকে সেখানে বাধা দেবে, সে আপনাকে নানানভাবে সেখানে পতিত করবে, আপনাকে হ্যারাসমেন্ট করবে। কাজে আপনি যদি বিশেষ করে বাংলাদেশ সহ যে দেশগুলো হচ্ছে গণতান্ত্রিক দেশ এবং এখানে নির্বাচন হয়, পাওয়ার অ্যাক্সেস হয়, এই দেশগুলোতে আসলে পাওয়ার ছাড়া আপনি মানুষের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কিছু করতে পারবেন না। সেই জায়গা থেকে অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতা দরকার। এনসিপির পাটোয়ারি বিএনপির নেতা সালাউদ্দিনকে নিয়ে মন্তব্য করেছেন, এ বিষয়ে আপনার মতামত কি? দেখেন এই বিষয়টি আসলে দুঃখজনক, কারণ এটি তো শুধু এনসিপি আর বিএনপির বিষয় না, রাজনীতিবিদদের ভিতরে যখন অভ্যন্তরীণ কোন্দল হয়, একটি সমস্যা সৃষ্টি হয়, এটি দেশের জন্য ব্যাপকভাবে হচ্ছে নেগেটিভ একটা প্রভাব ফেলে মানুষের কাছে। এবং রাজনীতিবিদদের ভিতরে যখন এই যে মারামারি কাটাকাটি হয়, এটা কিন্তু শুধু রাজনীতিবিদদের ভিতরে থাকার, এটা রাজনৈতিক দলের ভিতরে থাকার, এটা সমাজে ছড়িয়ে পড়ে, জনগণের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয় এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষ অতিষ্ঠ হয়, মানুষ এগুলো এখন চায় না। তাই আমি মনে করি যে জুলাই আন্দোলনের যে আমাদের যে টেন্ডেন্সি, যে আশা এবং আমাদের যে উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, সেটি তো আসলে একজন রাজনীতিবিদ হয়ে আর একজন মানে অন্যজন রাজনীতিবিদকে নিয়ে নানানভাবে প্রতিপন্ন করে কথা বলা বা তাকে নিয়ে হচ্ছে বিরূপ মন্তব্য করা, এটা আসলে মানুষ করে না, কামনা করে না, আশা করে না। তো আমি মনে করি যে এটি সুন্দরভাবে কথা বলা যায়, সুন্দরভাবে পরামর্শ দেওয়া যায়। যে নাসির পাটোয়ারি
সালাউদ্দিন সাহেবকে নিয়ে যে কথাটা বলেছেন, এটি চাইলে সে সুন্দরভাবে বলতে পারতেন। অন্যান্য রাজনীতিবিদরাও তো বলেন। এখন আপনি যদি মনে করেন যে আপনি পরিকল্পিতভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, তাহলে আপনি সেখানে মানে এলোমেলো কথা বলবেন বা একজনকে হিট করে কথা বলবেন, তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর যদি আপনি মনে করেন যে না, আসলে আমি দেখছি যে প্রবলেম হচ্ছে, উনি এই ধরনের কাজগুলো করছে যেটি রাষ্ট্রের জন্য ভালো না, তাকে আমি পরামর্শ দিতে পারি যে আমরা আপনাদের কর্মকাণ্ড দেখছি, আমাদের মনে হয় যে আপনাদের এখান থেকে বেরিয়ে আসা উচিত, তাহলে ভালো হবে। কিন্তু এটি না করে আমি সেই বক্তব্যটি শুনেছি, নাসির পাটোয়ারি যেটি বলেছেন, এটি আসলে একজন রাজনীতিবিদের ভাষা হতে পারে না। আমরা এর আগে দেখেছি, দেখেন এই আওয়ামী লীগের আমলে আমরা তাকে কাউকে কাদের বলতাম, দেখেন, অর্থাৎ আমি কিন্তু কাউকে কাদের বলিনি, এটি মানুষই বলেন, এটি তাদের চরিত্রের কারণে বলতেন। তারা কিন্তু নানানভাবে দীর্ঘ 15-16 বছর সময় ধরে তারা এক একটি ঘটনাকে আরেকটি ঘটনা দ্বারা দামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন প্রেক্ষাপটে তারা নানানভাবে নানা কৌতুক, নানান ফানে তারা তৈরি করেছিল। এই কথাগুলো তারা বলতেন। বিশেষ করে কাদের সাহেব যখন একটা ঘটনা আসতো, সেটাকে অন্য একটা ঘটনা বলে হাসির মাধ্যমে উড়াই দিতেন এবং বিএনপি নেতাদেরকে তাচ্ছিল্য করতেন। শেখ হাসিনা আপনারা দেখছেন, একজন আওয়ামী লীগের নেত্রী হয়ে সে কতটা রুড কথা বলতো, একেবারে যেগুলো মানে নিম্ন শ্রেণীর অশিক্ষিত বর্বর মানুষের ভাষণে সেগুলো কিন্তু বলতেন। তো আমরা এই চর্চাটা আসলে দেখেছি আওয়ামী লীগের ভিতরে। আওয়ামী লীগ সবসময় বিএনপি নেতাদের বিরুদ্ধে কথা বলতেন, হেনস্থা করতেন, গণ অধিকার নেতাদেরকে মারতেন, হেনস্থা করতেন, জামাত নেতাদের করতেন। এই অসভ্যতা বর্বরতা তো আওয়ামী লীগের সংস্কৃতি ছিল, এটা তো আমাদের হওয়ার কথা ছিল না। তাহলে আমাদের যে সংস্কারের কথা বলি, যে পরিবর্তনের কথা বলি, আমাদের ভিতরে তো পরিবর্তন আসে নাই। আমরা যদি পরিবর্তিত না হতে পারি, তাহলে পরিবর্তনটা করবে কীভাবে আপনি আমাকে বলেন? মানুষ আমাদের কাছে কী চায়? মানুষ কি আবার আওয়ামী লীগের চরিত্র দেখতে চায়? আওয়ামী লীগের চরিত্র তো শুধু সাদাবাজি, টেন্ডারবাজি এগুলো না। আওয়ামী লীগের চরিত্র একটা সামষ্টিক চরিত্র, যেখানে ফ্যাসিস্ট ছিল, খুন ছিল, খারাপি ছিল, দর্শন ছিল, একজনকে হলো ঘায়েল করা ছিল, প্রত্যেকটি চরিত্র তো আওয়ামী লীগের ছিল। তো মানুষ আবার দেখছে যে জুলাই নিয়ে মানুষের আশা ছিল যে না, জুলাইয়ের পরবর্তী যেখানে 2000 মানুষের দেশপ্রেমিক মানুষের জীবন দিয়েছে, শিশুরা জীবন দিয়েছে, নারীরা জীবন দিয়েছে, সাংবাদিকরা জীবন দিয়েছে, শিক্ষানবিদরা জীবন দিয়েছেন, আপনার প্রত্যেকটা শ্রেণীর মানুষ জীবন দিয়েছেন, সেখানে মানুষ জীবনটা দিয়েছে কেন? এগুলোর জন্য এটা তো রিপিট হচ্ছে। আমি মনে করি যে জুলাইয়ের পরবর্তীতে বিশেষ করে আমরা যারা রাজনীতি করছি এবং মানুষ আমাদের কাছে যেটি আশা করে, আমার মনে হয় যে সে পথে আমাদের হাঁটা উচিত।